আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাসানুল ইসলাম। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আম আম আমরা যারা এখন ওমরা করতে চাচ্ছি হজের পরে, আ অনেকেই অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। আ বেসিক্যালি হচ্ছে সৌদি আরবের নতুন ওমরা রুলস আসছে। সো এই ব্যাপারে অনেকের কনফিউশন আছে এবং অনেকেই নিজে, নিজে ওমরা করতে চাচ্ছেন। সো চিন্তা করলাম যে আমার এক্সপেরিয়েন্সটা আমি শেয়ার করি। কারণ আমি গত ১০ই জুলাই আ ওমরা করতে গিয়েছিলাম এবং ২১শে জুলাই ব্যাক করি। সো আমার অভিজ্ঞতাটা আ শেয়ার করলে হয়তো অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইজন্যে আসলে ভিডিওটা করা। আ ভিডিওটা বেশি বড় করব না। খুবই সংক্ষিপ্ত করব। মেইন বিষয়গুলো আমি আসলে তুলে ধরার চেষ্টা করব। আমার ওমরা প্ল্যানটা কেমন ছিল, এক্সপেরিয়েন্স কেমন ছিল, কি ডিফিকাল্টিজ ছিল এবং এখনকার সিচুয়েশন গুলা কেমন, সেই জিনিসগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। ১ম এ হচ্ছে আ নতুন যে ওমরা রুলসটা আসছে সেটা নিয়ে আমি একটু সংক্ষেপে বলি। হজের পরপরই নতুন ওমরা রুলসটা আসছে। এখানে বেসিক্যালি বলা হইছে যে ব্যাপারটাকে মূলত ফোকাস করা হইছে যে আগে যেমন আমরা যখন ভিসার জন্য আবেদন করতাম আমাদের পাসপোর্টের কপিটাই যথেষ্ট ছিল এবং এর সাথে একটা অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করতে হলো। দ্যাট ইস ওয়েল এনাফ এবং বায়োমেট্রিক করার সময় বেসিক্যালি হাতের ছাপ এবং ছবি তুলতে হইতো। এখন আম আম যখন এজেন্সি ভিসা আবেদন করত, তখন অনেক ইনফরমেশন দিতে হইতো। সেখানে ট্রাভেল ডেট, কবে ঢুকবে, কবে বের হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আম আম কোন হোটেলে থাকবে, এগুলো আগেও দিতে হইতো। কিন্তু তখন একটা দিয়ে দিত আরকি। আমি আসলে এজেন্সির সাথে কথা বলেই বলছি যে কিন্তু ওইটা তখন ম্যাটার ছিল না যে আসলে আমি হোটেলে থাকতেছি কিনা বা ওখানে আর কোন জটিলতা ছিল না। এখন সৌদি সরকার যেটা বলছে সেটা হচ্ছে আপনি যেই আ আপনাকে আগে ফ্লাইট কনফার্ম করতে হবে। প্লাস হচ্ছে হোটেল কনফার্ম করতে হবে। স্পেশালি তারা হোটেলটা নিয়ে খুবই কনসার্ন। এটা আম স্ট্রিক্টলি তারা বলছে যে আপনি হোটেল আগে কনফার্ম করবেন। ওই অনুসারেই আপনি আম ভিসার আবেদন করবেন এবং যখন আপনি ভিসার আবেদন করবেন, হোটেল কর্তৃপক্ষ ওইটাকে অ্যাপ্রুভ করবে যে হ্যাঁ, তার নামে বুকিং আছে। এই অ্যাপ্রুভ করলেই তখন ফার্দার তারা প্রসেস করে ভিসা আবেদন করবে। সো যখন আমরা এই রুলসটা পাইলাম, তখন আসলে আমরা একটু চিন্তায় পড়ে গেলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে সৌদি কর্তৃপক্ষ এটাও বলছে যে ওই হোটেল যেকোনো হোটেল হইলে হবে না। আ তাদের তারা অ্যাপ্রুভড হোটেল হইতে হবে। এখন যেহেতু হঠাৎ করে নতুন রুলস করছে, অনেক হোটেলই অ্যাপ্রুভ ছিল না। আ আমাদের এই আ ওমরার প্ল্যানটা আসলে অনেক আগে থেকেই। সো বেসিক্যালি হজ শেষ হওয়ার মাত্রই আমরা যোগাযোগ করতে থাকি কিভাবে করা যায়। ১ম এ যেটা করি আমাদের যিনি আ আম ভিসা প্রসেস করে দিছিলেন, তো উনার সাথে রেগুলার ডিসকাশন এ ছিলাম আমরা। আর আরেকটা জিনিস বলে রাখি, আ আমি যেই রিসেন্টলি যে ওমরার জন্য গেলাম, আমি বাংলাদেশ থেকে একাই ছিলাম। আমার একটা ফ্রেন্ড ছিল সে কুয়েতে থাকে আরকি। আম সে ওখান থেকে আসছে। সাথে তার ২ জন কলিগও জয়েন করছিল। বাট বাংলাদেশ থেকে আমি একা ছিলাম। টোটাল ৪ জন আমরা ছিলাম। সো আমরা একই ব্যক্তির কাছ থেকেই আসলে ভিসা প্রসেসটা করাই। উম কারণ আমরা একই হোটেল বুকিং ছিল। যাই হোক ওইভাবে একটা আমি আসতেছি। ১ম এ যেহেতু নতুন রুলস আমি একটু কনফিউজ ছিলাম। আমি কম করে হলেও ১০-১৫ টা এজেন্সির সাথে কথা বলছি ক্লারিফিকেশন এর জন্য। এবং আ যেটা বুঝলাম যে আসলে নতুন রুলস ছিল অনেকে কনফিউজ ছিল। আসলে কি হতে যাচ্ছে, সৌদি কর্তৃপক্ষ কতটা স্ট্রিক্ট করবে, আদৌ করবে কিনা? তো আমরা আসলে রিস্ক নেই নাই। আমরা যেটা করছি সেটা হচ্ছে আগে ১ম একটা আইটিনারি তৈরি করছি। যে আমরা আসলে কখন, কিভাবে, কোথায় যাবো এবং ওই আইটিনারি অনুসারে আমরা যেমন আমাদের আইটিনারিটা এরকম ছিল খুবই সহজ। ১ম এ মদিনাতে, ৫ রাত। তারপর হচ্ছে সরি মদিনাতে আসলে ৫ রাত না। মদিনাতে ৫ রাত ঠিক আছে। কিন্তু তার মধ্যে ১ রাত আবার আমরা আল-উলা থাকবো মাঝখানে। প্লাস হচ্ছে তারপরে আমরা চলে যাবো মক্কাতে। মক্কাতে ৪ রাত। তারপরে রিয়াদে থাকবো ২ রাত এবং রিয়াদ থেকে ব্যাক করব। আর আমার ফ্রেন্ড সে আসলে কুয়েত থেকে গাড়ি ড্রাইভ করে আসছে মদিনাতে সরাসরি এবং গাড়ি ড্রাইভ করেই চলে গেছে। হুম, নিজের গাড়ি নিয়ে। সো সেটা ডিফারেন্ট ইস্যু বাট আমার সোলোটা এরকম ছিল আরকি। এখন সেক্ষেত্রে ১ম এ আইটিনারিটা তৈরি করলাম। এরপরে ওই আইটিনারি অনুসারে কোন হোটেলে থাকা যায় এবং ১ম দিকে যখন চিন্তা করতে থাকলাম, আমি যেই হোটেলে থাকতে চাই, আমি আগেও যতবার গেছি আমার হয়তো পরিচিত হোটেল দেখতেছিলাম কিন্তু তখন ওগুলা নুসুকে অ্যাপ্রুভ হয় নাই। সো এইজন্য আমরা একটু ডিলে করতেছিলাম এবং কারণ বাজেটের একটা ইস্যু ছিল। ১ম দিকে শুধু হাই বাজেটের হোটেলগুলা ছিল আরকি। যাক পরবর্তীতে আ আমাদের বাজেট অনুসারে যে হোটেলগুলো পছন্দ হয় সেখান থেকে মদিনা হোটেল চুজ করলাম। তারপর হচ্ছে
আল-উলার হোটেল চুজ করলাম, মক্কা হোটেল চুজ করলাম এবং ফাইনালি রিয়াদের হোটেলও চুজ করলাম। এবং আম এই হোটেলগুলো এখন আমরা নেক্সট কনফিউশন তৈরি হলো যে আমি কি এই বুকিং গুলা Agoda, Booking.com দিয়ে করতে পারবো কিনা? কারণ আমি এভাবে আগেও গেছি। এখন যেহেতু হোটেল কর্তৃপক্ষের অ্যাপ্রুভ এর ইস্যু আছে, শুনতেছি। আমি তো আসলে অ্যাকচুয়াল প্রসিডিউর জানি না। বাট সৌদি গভর্নমেন্ট বলছে। তো এইজন্য আমাদের যিনি ভিসা প্রসেস করে দিয়েছেন, উনার সাথে আলাপ করলাম। তো উনি আসলে আমার অনেক হেল্প করছেন আরকি। তো উনি বলছেন যে Agoda তে যে প্রাইস আসে, উনি খুবই সামান্য প্রফিট রেখে আমাদেরকে দিছেন আরকি। খুবই মিনিমাম, হ্যাঁ? বেসিক্যালি। তো আমার কাছে মনে হয়েছে এটা ইট ইস এ গুড ডিল। কারণ রিস্ক রিস্ক নিলাম না। খুব একটা বাজেটও বাড়ে নাই। তো উনি ওই বাজেটের থেকে হালকা একটু বেশি ছিল। বাট উনি ওইভাবে করে আমার আইটিনারি ধরে উনি ওইভাবে বুকিং করে দিয়েছেন আরকি। বুকিং করছেন এবং আমার আসলে ফ্লাইটের টিকেট আমি অনেক আগেই করে রাখছিলাম। আমার ফ্রেন্ডদের তো সমস্যা ছিল না। কারণ ওদের তো গাড়ি নিয়ে আসবে। যেকোনো সময় আসতে পারে। কিন্তু আমার টেনশন ছিল। আমি ফ্লাইটের টিকেট করছিলাম এমিরেটস এ। রিটার্ন রিটার্নটা তখনও কাটি নাই। খালি ওয়ান ওয়ে করে রাখছিলাম আরকি। রিটার্ন আমি সিওর ছিলাম না যে আসলে এটা একটা কনফিউশন ছিল যে আমি রিয়াদ দিয়ে ব্যাক করতে পারবো কিনা যেহেতু নতুন ভিসা রুলস আসছে। সো দ্যাট ইস রিটার্নটা আমি মানে হোল্ড রাখছিলাম আরকি। ভিসা হওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলাম আরকি। পরবর্তীতে হচ্ছে ওই অনুসারে আইটিনারি অনুসারে হোটেল বুকিং হলো। হোটেল বুকিং হওয়ার পরে আল্টিমেটলি ওই আইটিনারি অনুসারে উনি ভিসার আবেদন করছেন এবং উইদিন 48 আওয়ার্স আমাদের ভিসাটা হয়। তারপর আমি রিটার্ন টিকেট করে ফেলি। যেহেতু আর কোনো প্রবলেম নাই, ভিসা হয়ে গেছে এবং ভিসা ৩ মাসেরই ছিল ৯০ দিনের। ভিসা করলাম। এখন কথা হইলো যে আ আসলে এমন যদি হইতো যে আমি যেই হোটেল বুকিং করছি সেই হোটেলে যদি না থাকি প্রবলেম হবে কিনা? আ আমি সিওর না। বাট হয়তো প্রবলেম হবে না। বাট আমরা যেহেতু নতুন রুলস এর ১ম দিকে যাচ্ছিলাম, আমরা রিস্ক নেই নাই আরকি। কিছু এজেন্সি বলতেছিল যে আ আপনি অন্য হোটেল দেখায়ও করতে পারেন। কিন্তু মক্কার আশেপাশে থাকা যাবে না। কারণ চেকিং হইতে পারে। এই অনেক কথা-টথা ছিল আরকি। সো আমরা রিস্ক নেই নাই। বাট বাস্তবে আমি এরকম শুনি নাই যে কোন সমস্যা হইছে। আর আমার মনে হয় হাজিদের কোন প্রবলেম নাই। প্রবলেম হলে এজেন্সির হইতে পারে আসলে। সো আ এজেন্সিরা রিস্ক নিলে আমার আসলে টেনশনের কিছু নাই। যাই হোক ওটা পরের কথা। আচ্ছা এবার হচ্ছে উম ফ্লাইটের কথা আমি বললাম, হোটেলের কথাও বললাম। এবার হচ্ছে আমি যখন গেলাম, আচ্ছা এখন হচ্ছে আমি যেহেতু সলো গেছি, আমার একটা ডিফিকাল্টিজ হইছে আ বাংলাদেশে ইমিগ্রেশনে। এর আগেও আমি সৌদি আরবে ৩ বার গেছি। ২০১৮ তে, তারপর তারপর হচ্ছে ২০২৩ এ, ২০২৪ এ। এর আগে যতবার গেছি গ্রুপে গেছি। গ্রুপে মানে হচ্ছে আ ২০১৮ হজ ছিল। ২০০০ এরপরে ২৩-২৪ এ আমি একবার গেছি কলিগদের সাথে, আরেকবার গেছি ফ্যামিলির সাথে। এইবার আমি সলো ছিলাম। এটা একটু ছিলাম মাত্র হজ হইছে। এখনো আমরা যাত্রী ওভাবে ছিল না। তো একটু আমি কনফিউজ ছিলাম যে কোনো প্রবলেম হয় কিনা। বাট এর আগে আমার অন্য দেশেও ট্রাভেল ছিল বেশ কিছু। আ পরে যেটা হইলো ১ম এ এমিরেটস এ যখন আমি কাউন্টারে গেলাম, ওরা আমাকে ১ম এ প্রশ্ন করল, "আপনার রিটার্ন টিকেট কই?" আমি বললাম, "রিটার্ন টিকেট আছে।" রিটার্ন টিকেট আছে। রিটার্ন টিকেট হচ্ছে আমার আপনাদের এয়ারলাইন্স বাট ডিফারেন্ট পিএনআর এ। বলল, "আপনার ডিফারেন্ট পিএনআর এ কেন?" আমি বলছি, "এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আমার জানা মতে।" বলল, "হ্যাঁ, ঠিক আছে।" তো সে একটু মানে কনফিউজ ছিল। যে ছেলেটা ছিল সে আ বু একটু জুনিয়র ছিল আরকি। পরবর্তীতে তার ম্যানেজারকে ডাক দিল বা সিনিয়র কাউকে। সে বলল, "না সমস্যা নাই। বোর্ডিং পাস ইস্যু করে দাও।" বোর্ডিং পাস ইস্যু করে দিল। এরপরে ইমিগ্রেশন এ গেলাম। ইমিগ্রেশনে আসলে আমি একটু বিরক্তি হইছি আরকি। বলতেছে, "আপনি এর আগে কেন ৩ বার সৌদি আরব গেছিলেন?" আমি বলছি যে, "এর আগে ৩ বারই আমি হজ বা উমরা পারপাস এ গেছি।" তারপর সে একটু ঘুরায় পেঁচায় বলতেছিল, "আপনি সৌদি আরবে কোন জায়গায় চাকরি করতেন?" আমি বলছি, "আমি সৌদি আরবে কেন চাকরি করব? হ্যাঁ, আমি তো বাংলাদেশে চাকরি করি।" মানে সে চাচ্ছিল যে আমি মুখ ফসকে মানে মানে জানি না এটা তাদের ইমিগ্রেশন অফিসারদের টেস্টিং প্রসিডিউর কিনা। যাই হোক আমার কাছে সকল ডকুমেন্টও ছিল। অফিসের ডকুমেন্ট ছিল, এনওসি ছিল এবং আমার আইডি কার্ডের সবকিছুই ছিল। তো ওগুলা কিছুই চাই নাই। আমি কনফিডেন্টলি বলছি। পরবর্তীতে সমস্যা হয় নাই। আর সৌদি আরবের ইমিগ্রেশন ছিল এরকম যে আমি লাইনে দাঁড়াইছি। পরবর্তীতে লাইনটা বেশ বড় ছিল। উম পরে পাশে আরেকটা ডেস্ক ছিল। সেখানে কোনো অফিসার ছিল না। হঠাৎ করে নতুন একজন অফিসার এসে বসলেন। বসে মানে বুঝলাম যে ওইখানেও এখন নতুন লাইন হবে। তখন তাকে দেখে আমি হাতটা তুললাম যে আমি আসবো কিনা। বলল, "আসো।" চলে গেলাম। তো আমার পাসপোর্টের সাথে ভিসাটা আসলে আমি ই-ভিসা যেহেতু আ প্রিন্ট করা ছিল, অ্যাটাচ করা ছিল। আমার বলে, "এটা কি?" আমি বলছি, "এটা ভিসা।" বলে, "নো নিড।" বলে সে ছিঁড়ে আমাকে বলল, "তোমার পকেটে রেখে দাও।" খালি আমাকে বলল, "তুমি ইয়া দাও, ফিঙ্গার দাও।" এই ফিঙ্গার দিচ্ছি যখন
ওই ফাঁকে সে স্ক্যান করে ফেললো। বলল, "যাও, যাও।" সিল মেরে বলল, "চলে যাও।" ঠিক আছে? ভেরি ইজি 30 সেকেন্ডস টু 1 মিনিট ডান। ঠিক আছে? সৌদি আরবে কোনো প্রবলেম হয়নি। আর সৌদি আরবে আমি যেটা প্ল্যান করছিলাম, আমার আসলে যেহেতু ঢাকা জেদ্দার ফ্লাইটের টিকেট কাটা ছিল, আমার ফার্স্ট এ প্ল্যান ছিল আমি হয়তো মক্কা যাবো। কিন্তু ওই যে আমার ফ্রেন্ডরা যেহেতু কুয়েত থেকে ড্রাইভ করে আসবে, ওদের মদিনাটা কাছে হয়। মক্কা পর্যন্ত ড্রাইভ ডিফিকাল্ট হয়। আর মক্কা গেলে তো আসলে এহরামের কাপড় পরে যেতে হবে, উমরা করতে হবে। এত ১২-১৫ ঘন্টা ড্রাইভ করে গিয়ে উমরা করা ডিফিকাল্ট ছিল। দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে মদিনা ফার্স্ট এ রাখি। এখন আমি যেহেতু জেদ্দা একা গেছি, আমি এজন্য যাওয়ার ১ সপ্তাহ আগে জেদ্দা এয়ারপোর্ট থেকে মদিনা পর্যন্ত বুলেট ট্রেনের টিকেট কেটে রাখি। আমার টিকেটের প্রাইস পড়ছিল ৳৮০ এর আশেপাশে। আমি ঠিক এক্সাক্টলি এই মুহূর্তে মনে নেই। আমি অনলাইনে টিকেট করি আরকি। সো ওটা ভেরি ইজি ছিল। আমার একটা বড় লাগেজ ছিল আর হ্যান্ড লাগেজ ছিল। কোন প্রবলেম হয় নাই আরকি। বাট মনে রাখবেন যদি আপনার মেট্রো সরি বুলেট ট্রেনে কিন্তু আম লাগেজের সাইজের একটা স্ট্যান্ডার্ড আছে। এর বেশি বড় হলে ঝামেলা মানে ওখানে লেখা আছে। বাট আমি দেখছি যে বেশ কিছু যাত্রী ছিল তাদের লাগেজ অনেক বড় ছিল। কিন্তু তাদেরকে কিছু বলে নাই। আর জেদ্দা এয়ারপোর্ট থেকে আমার ট্রেনটা সবার মানে অনেক রাতে ছিল আরকি রাত ৯ টার দিকে। যাত্রী কম ছিল, আমার পাশের সিটেও কেউ ছিল না। হইতে পারে যে কোনো রাশ ছিল না বলে কিছু বলে নাই। বাট আপনার যদি লাগেজ বেশি হয় বা বড় হয় ওখানে একটা কাউন্টার আছে। ওখানে আপনি ওটা জমা দিতে পারবেন। ওরা ওইটাকে আবার আপনার ডেস্টিনেশন এ পৌঁছে দিবে। বাট মেবি ইট উইল কস্ট ইউ লাইক মানে আপনাকে কস্ট বেয়ার করতে হবে। হ্যাসেল আপনাকে আবার স্টেশনে যেয়ে ওটা নিয়ে আসতে হবে পরের দিন। সো এবং আরেকটা জিনিস খুব ইম্পোর্টেন্ট আমারটা টার্মিনাল 1 এ ছিল যেটা এমিরেটস। বিমান বাংলাদেশে যদি যান, বিমান বাংলাদেশ কিন্তু হজ টার্মিনালে নামাবে। তো ওখান থেকে কিন্তু আপনার মেট্রো স্টেশন সরি বুলেট ট্রেন স্টেশনটা দূরে। আপনি যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কিন্তু বুলেট ট্রেনের প্ল্যান করবেন না। শুধুমাত্র বুলেট ট্রেনের প্ল্যান করতে পারেন তখনই যদি আপনার টার্মিনাল 1 হয়, যেটা নতুন টার্মিনাল। হুম? আর ওটা টার্মিনাল বিল্ডিং এর সাথেই। ভেরি ইজি। মানে আমি ২ মিনিটে পৌঁছে গেছি। মানে মনে হয় না আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে প্লেনের টার্মিনাল। মানে এয়ারপোর্টের টার্মিনাল। বাট বেসিক্যালি ওটার সাথেই লাগানো। একেবারে বোঝাই যায় না। তো এটা ভেরি ইজি ছিল। যেহেতু আমি একা ছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা কনভিনিয়েন্ট। আমি ওখানে চলে গেছি এবং মদিনায় পৌঁছায় যখন আমি রেল স্টেশনে নামলাম, ওখান থেকে ট্যাক্সি অনেক ভাড়া চাচ্ছিল। আমি উবারে করে চলে গেছি অনেক কম খরচে। উবার ওয়াজ ভেরি কনভিনিয়েন্ট। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এবার হচ্ছে আম আচ্ছা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখন আপনি যদি ফ্যামিলি নিয়ে যান, আমার কাছে মনে হয় আপনি সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে যেতে পারেন। সেটা আপনার জন্য কস্ট এফেক্টিভ হবে। আপনার যদি ৩-৪ জনের মেম্বার হয় বা গ্রুপ থাকে, আপনি একটা গাড়ি ভাড়া করতে পারেন। আম বাংলাদেশে অনেক ড্রাইভার ভাই আছে, গ্রুপেও পাবেন। যেকোনো একটাতে তাদের সাথে যোগাযোগ করে তারা থাকবে, চলে যাবেন। নো ইস্যু। আর হোটেলের ব্যাপারেও এখন যেহেতু সামার, ফুল সামার সৌদি আরবে এবং এখন একটু অফ পিক আওয়ার, অফ পিক টাইম। তো এখন হোটেলের প্রাইস গুলো আসলে অনেক রিজনেবল এবং আমরা মদিনাতে যে হোটেল নিয়েছিলাম, আম ১ম ৩ দিন একটা 4 স্টার হোটেল ছিল। পরে যখন আলুলা গেলাম, আলুলা থেকে ফিরে এসে আমাদের সেম হোটেল ছিল। বাট ওরা আমাদেরকে আপগ্রেড করে ওদের 5 স্টারটাই পাঠিয়ে দিছিল। মানে এরকম একটা আপডেট পেয়েছি। আলুলাতেও আমাদের সেম। আমরা যেই রিসোর্টে বুক দিছিলাম, ওরা আমাদেরকে আপডেট করে দিছিল। মানে এখন এই সুবিধাগুলো একটু পাওয়া যায়। বাট আমি ইট ইস নট সার্টেইন সবসময় হবে এর ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। হইতে পারে আরকি। ঠিক আছে? বাট এখন একটু ট্রাভেল করে আরাম পাবেন আরকি। বাট অনেক গরম যদিও এটা সমস্যা না হয়। আচ্ছা এইবার হচ্ছে এটা হচ্ছে এই সময় আমার মনে হয় আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত এরকম থাকবে। অক্টোবর থেকে হয়তো হ্রাস পাবে। তবে হারামের ভেতরে আসলে মাতাফে ওইদিকে অনেক ভিড় থাকে। তো ঘোরাঘুরিতে একটু প্রাইস মানে একটু সুবিধা হবে। আম আমার কাছে মনে হয়েছে দোকান-টোকানেও একটু প্রাইস-টাইস একটু রিজনেবল এখন ডিসকাউন্ট-টিসকাউন্ট পাওয়া যায় আরকি। যদি এগুলো কিছু সুবিধা আছে। হোটেলটা আসলে অনেক খরচ হয়। হোটেলটা আপনি একটু কমে পাবেন। বেশ ভালো কমে পাবেন। আ এটা একটা বেনিফিট যাদের বাজেটের ইস্যু আছে। আর এটা গেল। আর হচ্ছে আর আপনি কিভাবে প্ল্যান করতে পারেন কত দিনের জন্য? আমার কাছে মনে হয় যাদের অফিসের জটিলতা আছে যে বেশি লং ২ সপ্তাহ ডিফিকাল্ট হয়। আপনি ১০ দিনের প্ল্যান করতে পারেন, ৯ দিনের প্ল্যান করতে পারেন। আপনি এই ফ্রাইডে টু ফ্রাইডে করতে পারেন। আমরা যেটা প্ল্যান করছিলাম যে ২ টা জুম্মা আমরা নিবো। একটা জুম্মা মসজিদে নববীতে করব। আরেকটা জুম্মা নিবো হচ্ছে হারামে। তো ওভাবে আমরা করছিলাম আরকি। আর পরবর্তীতে আমরা রিয়াদেও চলে গেছি ড্রাইভ করে এবং আমি রিয়াদ থেকে আসলে ফ্লাইটে ব্যাক করছি আরকি। আ সো এটা তো মোটামুটি এরকমই আমার কাছে আরেকটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস কনফিউজ ছিলাম যে জমজমের পানি আমি রিয়াদ থেকে পাবো কিনা। এর আগে মক্কা বা জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে কিন্তু ৫ লিটারের যে জমজমের পানি নেওয়া যায় ওমরা ভিসাতে। যেটা ১২.৫ বা এরকম রিয়ালে পাওয়া যেত আরকি।
ভুলে গেছি এক্সাক্ট প্রাইসটা। কিন্তু রিয়াদ এয়ারপোর্টে আমি এরকম কিছু পাই নাই। আর আমার আ উম হয়তো থাকতেও পারে, আমি সিউর না। বাট আমি একটু ঘুরছিলাম। কিন্তু ঐরকম কিছু চোখে পড়ে নাই। আমার মনে হয় নাই। রিয়াদ এয়ারপোর্টে খুব সম্ভবত নাই। সো এটা আমি পাই নাই। আর এটা একটা ব্যাপার। সো আপনি রিয়াদ দিয়ে যদি ব্যাক করেন তাহলে কিন্তু পাবেন না। আর আপনারা যদি ওমরা ভিসা দিয়ে মক্কা মদিনায় না গিয়ে রিয়াদে যান, দাম্মামে ফাঁসে যান, আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। আমার কাছে মনে হয়েছে সৌদি আরবে কোনো প্রবলেম করে নাই। কারণ যে আসতে মানা না করলে যেতেও মানা করার কথা না। তো নতুন রুলস এ কোনো চেঞ্জ হয় নাই। তো আপনি যেতে পারবেন ইজিলি। প্রবলেম করে আসলে বাংলাদেশে আরকি। সো আর গ্রুপে গেলে আসলে আই থিংক নো প্রবলেম। আমি একা গেছিলাম বলে হয়তো একটু সমস্যা হচ্ছে আরকি। দ্যাটস ইট। আমার কাছে মনে হয় এটাই। আপনি উম নির্দ্বিধায় প্ল্যান করেন। আমার মনে হয় না নতুন ওমরা ভিসা পলিসির কারণে খুব একটা প্রবলেম আছে। কারণ এটা অলরেডি রানিং। আপনি ভিসা পেলে আপনি সুন্দর করে আপনার মতো করে যদি কোন এজেন্সি আপনাকে ভিসা করে দেয়, কন্ট্রোল দিয়ে করে দেয়, সেটা তার ম্যাটার। আপনি আপনার মতো করে যেতে পারবেন। বাট ইফ আপনি আপনার প্ল্যানটা যদি সার্টেইন মানে খুবই ওয়েল প্ল্যান্ড হয়, যে আপনি জানেন আপনি কবে কোথায় করবেন, সেক্ষেত্রে আপনি হোটেল বুকিং করে ওই অনুসারেই ভিসা করতে পারেন। আমার মতো আরকি। সেটাও করতে পারেন। মানে এটা আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা। ওইটা আপনি ওভাবে করে নিবেন। তো আমার কাছে মনে হয় এটাই। আর আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই তো আজকের মতো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।